আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? তো আজকে হচ্ছে আবার আমি হাজির হলাম তোমাদের ল্যাব ক্লাস নিয়ে। আজকে ল্যাব ক্লাস হচ্ছে কোর্সের গঠনের লেকচার 5। যারা হচ্ছে নিয়মিত আমার ল্যাব ক্লাস করো তারা হচ্ছে গত লেকচার কি পড়াইছি তারা অবশ্যই জানো। আর গত লেকচার ক্লাসের উপর টপিকে যা যা পড়াইছি তার উপর কিন্তু গ্রুপে পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের গ্রুপে হচ্ছে সপ্তাহে 3 দিন ল্যাব ক্লাস নেওয়া হয়, ঠিক সন্ধ্যা এই সময় 7টা 15 মিনিটে। শনি সোম বুধ হচ্ছে লাইভ ক্লাস নেওয়া হয়, আর রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে পরীক্ষা নেওয়া হয়। যা পড়ায় সেই টপিকগুলোর উপর পরীক্ষা নেই। তো যারা যারা লাইভ ক্লাসটা এখন দেখতেছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা লাইভ ক্লাসে সবার কাছে শেয়ার করো, বন্ধুদের মেনশন করো। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে লাইভ ক্লাস শুরু করব। আমি একটু আমার বিভিন্ন চ্যাট গ্রুপ বিভিন্ন পেজে আমি একটু শেয়ার করি, তোমরা একটু কাইন্ডলি লাইভ ক্লাসে শেয়ার করে দাও, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আর আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু জানাই দাও তোমরা। হ্যাঁ, বোর্ডটা ক্লিয়ার কিনা আর আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। আর পূর্বের ক্লাস যারা পাও নাই তারা দেখো, ক্যাপশনে দেখো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিছি। ওই চ্যানেলের পোস্টে সবগুলো লেকচার ক্লাস একত্রে দেওয়া আছে। তো সেক্ষেত্রেও তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি একটু শেয়ার করতেছি, তোমরা একটু কাইন্ডলি সবার কাছে শেয়ার করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। তোমাদের সবারই হচ্ছে মিনিমাম বিভিন্ন কলেজের চ্যাট গ্রুপ আছে, বিভিন্ন চ্যাট গ্রুপে সবাই যুক্ত। তো ক্লাসটা যদি তোমরা শেয়ার করো, এতে হচ্ছে হবে কি তুমি নিজেও শিখতে পারবা, অন্য কেউ হচ্ছে শিখতে পারবে। আবার হচ্ছে আমরা এখানে হচ্ছে এই গ্রুপে আমাদের পরীক্ষা নেওয়া হয়। তো সেক্ষেত্রে যেহেতু পরীক্ষা নেওয়া হয়, তাহলে যে ক্লাসগুলো আমি করাচ্ছি এই ক্লাসগুলো করেই তুমি হচ্ছে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা। 5 মিনিটের মধ্যে হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। বেশিক্ষণ আমি সময় নিব না, আমি জাস্ট আমার কয়েকটা পেজ গ্রুপে এগুলোতে আমি একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা একটু কাইন্ডলি শেয়ার করো আর আমাকে একটু জানাও যে ভাই আপনার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি, বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা আমাকে একটু এনশিওর করো, কেমন? এটা আমাকে একটু এনশিওর করো। আর কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, সমস্যা না। আমি হচ্ছে ল্যাপটপ অন করে রাখছি তোমাদের কমেন্ট দেখার জন্য, শুধুমাত্র আমি আমার ল্যাপটপটা অন করে রাখছি। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখন আমরা পড়াশোনায় চলে যাব, কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, কেউ একজন হচ্ছে কমেন্ট করে আমাকে জানাও যে হচ্ছে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছি। কেউ আমাকে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পড়াটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া টপিকের উপর। কোন টপিক? মাইটোকন্ড্রিয়া টপিক। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া টপিকের উপর আজকে আমরা প্রথম টপিক হচ্ছে এটা আজকের ক্লাসে। আজকে আমি তোমাদের বেশিক্ষণ সময় দিতে পারবো না। আমি ক্লাসগুলো এরকমই নিই, আমি ক্লাসগুলো আমার হচ্ছে 30 থেকে 45 মিনিট অথবা 1 ঘন্টা, এর বেশি আমি ক্লাস নেওয়ার স্কোপ পাই না আসলে। তো বেশিক্ষণ আমি তোমাদের সময় নষ্ট করবো না। আর যারা হচ্ছে লাইভ দেখতেছো তারা ইনশাল্লাহ কিছু না কিছু জানতে পারবা, ঠিক আছে? তোমাদের সময়টা হচ্ছে বৃথা যাবে না। কাউসার আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে মূলত আমরা এখানে মাইটোকন্ড্রিয়ার জিনিসটা কি, এটাই আমরা প্রথমে জানতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই আমরা হচ্ছে প্রথমত বায়োলজি থেকে কি জানি, স্তরটা, সে তার কোষ ঝিলিটা কোন স্তরীয়, তাই তো? এটা আমরা মেনলি বেশি আগে জানতে চাই। তাহলে এখন মাইটোকন্ড্রিয়াটা কয় স্তরী, আমার এক স্তর, দ্বিস্তর না ত্রিস্তর? মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট। আর মাইটোকন্ড্রিয়ার চিত্রটা কিন্তু একাডেমিক ক্ষেত্রে সৃজনশীলে অবশ্যই লাগবে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার চিত্রটা হচ্ছে লাগবে অবশ্যই।
চিত্র আমি এখন আঁকলাম না, তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা। এইচএসসি, ঠিক আছে? একাডেমিকের জন্য মাইটোকন্ড্রিয়ার চিত্রটা অবশ্যই অবশ্যই লাগবে, কারণ মাইটোকন্ড্রিয়ার গঠন নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে প্রথমত আমরা হচ্ছে জানলাম কি মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি দ্বিস্তর বিশিষ্ট। আবার দ্বিস্তর বিশিষ্ট মাইটোকন্ড্রিয়া কার অর্গান? সাইটোপ্লাজমস্থ। কারণ তোমার মাইটোকন্ড্রিয়া বলো, রাইবোসোম, লাইসোসোম, গোলগি বডি, প্রোটোপ্লাস্ট, এইগুলা সব কিন্তু হচ্ছে আমার কি সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত না? তাহলে হচ্ছে দেখবা একটা লাইন আছে যে দ্বিস্তর বিশিষ্ট সীমিত সাইটোপ্লাজমস্থ এই অর্গানটা ওয়াসিফ সিহাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো হচ্ছে এই যে সাইটোপ্লাজমস্থ অর্গানটা, এর মধ্যে কিছু প্রক্রিয়া ঘটে, এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু প্রক্রিয়া ঘটে। এখন ওই প্রক্রিয়াগুলো কি কি ঘটে আর ওই প্রক্রিয়ার মধ্যে কি উৎপন্ন হয়? ওই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে প্রক্রিয়াগুলো ঘটে সেই প্রক্রিয়াগুলো এটিপি উৎপন্ন করে, ঠিক আছে? এখন আমরা জানি যে কোন কোন প্রক্রিয়ার মধ্যে ঘটে, কোন কোন প্রক্রিয়ার মধ্যে ঘটে সেটা আমরা কি জানবো। সেটা হচ্ছে ক্রেবস চক্র ঘটে। কি ঘটে? ক্রেবস চক্র ঘটে। তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস একটা, অথবা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সিস্টেম, যেটাই লেখো তুমি, ঠিক আছে? আবার হচ্ছে আর কি ঘটে? অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো হচ্ছে এই যে এই জিনিসগুলা ঘটে, এইগুলোর মধ্যে কি এইগুলা দিয়ে হচ্ছে শক্তি কি উৎপন্ন হয়, এগুলাতে কি শক্তি উৎপন্ন হয়। তো হচ্ছে এই যে শক্তি উৎপন্ন হয়, এই জন্য এটাকে বলে আমার কি মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে? এই জন্য হচ্ছে এটাকে আমার মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। এখন খ নম্বরে প্রশ্ন আসে কিছু ক্ষেত্রে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তিধর বা পাওয়ার হাউস বলা হয় কেন? খ নম্বরে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয় কেন? তো কেন বলা হয়? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমার বায়োলজি সেকেন্ড পেপারে কাল এক্সাম, ঠিক আছে, সমস্যা নেই। তুমি হচ্ছে ক্লাস যতক্ষণ পারো করো, না করলে সমস্যা নেই। আমার ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে, যা তোমরা করতে পারবে। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার অফ সেল কেন বলা হয়? কারণ এই যে এখানে কি ঘটে, ক্রেবস চক্র, ইটিএস, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এগুলোর মাধ্যমে শক্তি বেটিভ উৎপন্ন হয়। যেহেতু শক্তি বেটিভ উৎপন্ন হয় আর কোষে তোমার যাবতীয় যে জৈবনিক যে কার্যাবলীগুলা, যেই কার্যাবলীগুলা আছে সেই কাজগুলা করে শক্তি সরবরাহ করে কে? এই একমাত্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল অথবা শক্তিঘর বলা হয়, ঠিক আছে? এখন আমরা তো মাইটোকন্ড্রিয়া একটু ব্রিফ জানলাম। ফরহাদ আহমদ, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটু ব্রিফ জানলাম। এখন মাইটোকন্ড্রিয়া জিনিসটা নামকরণ করলো কে, আবিষ্কার করলো কে, এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে। কারণ বায়োলজির ক্ষেত্রে কে কি নামকরণ করছে, কে কি আবিষ্কার করছে, এইগুলো একটু বেশি লাগে, ঠিক আছে? তবে সাল বায়োলজিতে একটু কম লাগে। তো সাল লাগে হচ্ছে 2, 3, 4, 5টা সাল। পুরা বায়োলজি, জুলজি মানে হচ্ছে বোটানিক্যালের ক্ষেত্রে বলা যায় 5 থেকে 7টা সাল আছে, এগুলো বাইরে আর লাগে না। তো এর মধ্যে একটা সাল হচ্ছে এই অধ্যায়ের, 2-3টা সাল আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে কোষ রবার্ট হুক কবে আবিষ্কার করছে, নাম সেটা কবে? 1665 সালে। আবার হচ্ছে ডিএনএ রোবোটিক্স মডেলে ওয়াটসন আর ক্রিককে কবে নোবেল পুরস্কার দেওয়া হয়, এই দিনগুলো জাস্ট একটু লাগে আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে এখন দেখো যে এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কে? আবিষ্কার কি করে? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার কি করে? ব্যান্ডা নাকি কলিকার? এটা অনেকে প্যাচ লাগায়, ঠিক আছে? আমি তো পরীক্ষা নেই, তো পরীক্ষার আগে তো আমি কিন্তু পরীক্ষা নেই 2016 সাল থেকে। ভাইয়া ঘোলা কিছু দেখা যাচ্ছে। আচ্ছা একটু আমি একটু চেক করি, আমি মোবাইল দিয়ে দেখতেছি। আমি তো মোবাইল দিয়ে মাত্র চেক করলাম, মোবাইল দিয়ে চেক করে দেখলাম যে না ঠিকই আছে, ক্লিয়ারই আছে। তুমি তোমার নেটে হয়তো সমস্যা, যদি ঘোলা দেখায়
তাহলে মনোযোগ দিয়ে হেডফোন ইউজ করো, হেডফোন ইউজ করে আমার কথাটা শোনো। আমি যা লিখি তা মুখ দিয়ে বলি, লেখার চেয়ে আমি মুখে বলি বেশি। আমি একটু আগে চেক করলাম যে হচ্ছে ঠিক আছে, আমার ল্যাপটপে দেখতেছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াটা কিন্তু আবিষ্কার করে কে? দীপান্বিতা, ও তো হচ্ছে ভালো রেসপন্স করে। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে হচ্ছে কিন্তু কে? আবিষ্কার করে কিন্তু কলিকা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে কলিকা। আর নামকরণ, এই নামকরণটা করে হচ্ছে কে? কার্ল ব্র্যান্ডার। এখন একটা জিনিস মনে করে দেই, একদম ভালো করে লক্ষ্য করো, দেখবা তোমার আর বই ধরা লাগবে না। আমি ক্লাসে যা পড়াই এগুলা বই এত বেশি ধরা লাগে না। এখন দেখো মাইটোকন্ড্রিয়া, তাই তো? তো হচ্ছে দেখো মাইটোকন্ড্রিয়া, তাই না? জাস্ট এটা জাস্ট ট্রিক্স হিসেবে। হামিম ভাইয়া কেমিক্যাল একদম শেষ, ইনশাআল্লাহ আপনার ক্লাস মিস দিব না। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে এই যে দেখো কার্ল ব্র্যান্ডার নামকরণ। এখন জাস্ট ক্লু হিসেবে যে জিনিসটা নামকরণ হয়, যেটা নামকরণ হয় সেটা কি ধরো ওই নামের সাথে একটু মিল থাকবে, তাই তো? মানে জাস্ট ক্লু, এটা তো হচ্ছে হিন্ট জাস্ট। তাহলে দেখো নামকরণ কার? মাইটোকন্ড্রিয়া। তাহলে নামকরণ করছে কে? কার্ল ব্র্যান্ডার। এই যে দেখো এই ব্র্যান্ডার, এই দেখো দেখছো দন্তান্ন ড ব্র্যান্ডার, আবার মাইটোকন্ড্রিয়া দন্তান্ন ড আছে, তাই না? তাইলে এই বৈজ্ঞানিক নাম নিয়ে আর কারো মনে হয় না জীবনে ভুলবা, আমার মনে হয় না আর কেউ জীবনে ভুলবা। এই যে কার্ল ব্র্যান্ডার, খালি চোখ খুলে দেখো যে হচ্ছে ভাই কি বলছিল, ব্র্যান্ডার দন্তান্নয় ড আছে, মাইটোকন্ড্রিয়ার দন্তান্নয় ড আছে। এই ঠিকটা মনে রাখো, আর মুখস্থ করা লাগবে না, কারণ এই বৈজ্ঞানিক নামগুলো কিন্তু বায়োলজিতে খুবই 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 বেশি আসে, ঠিক আছে? আর পড়ার জন্য হচ্ছে এভাবে একটু হিন্ট আকারে বিভিন্ন গল্প এভাবে আকারে হচ্ছে পড়া লাগবে, তাহলে হচ্ছে পড়াটা সহজ হয়ে যায়। আচ্ছা, এখন একটা জিনিস আমরা দেখবো যে আবিষ্কার করলো, নামকরণ করলো, কিন্তু সবকিছুই তো হচ্ছে একটা নাম দেয়, আবার আরেকজন এসে কি আরেকটা নাম দেয়। কারণ হচ্ছে বিজ্ঞানী যারা হচ্ছে, যেমন সব ক্ষেত্রে দেখবো হচ্ছে যে তুমি একটা কাজ করতেছো, এখন আরেকজন এসে বলবে না এটার আরেকটা হইলে ভালো হয়, এটা এইভাবে না ওইভাবে করলে ভালো হয়। মানে নিজের নতুন কিছু বলার যে সবার টেন্ডেন্সি, এটা সবকিছুতেই সর্বদাই এটা পাওয়া যায়। ঠিক তেমনি এই যে তোমার এটা বলছে, ঠিক আছে, এই যে এটা বলছে ইটিএস এর পরে কি লিখছেন? আচ্ছা, ইটিএস এর পরে লিখছি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ইটিএস এর পরে লিখছি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখলাম যে কথাটা বলতেছিলাম, তাহলে এখন এই যে আবিষ্কার করলো, নামকরণ করলো, পারফেক্টলি কিন্তু মাইটোকন্ড্রিয়া তোমার শেষ, ঠিক আছে? আবিষ্কার নামকরণ হয়ে গেছে। এখন আরেকজন এসে একটু পণ্ডিতি করছে। পণ্ডিতি কি করছে? এই যে অল্টম্যান, এই অল্টম্যান আইসা বলে যে না এর হচ্ছে আমি অন্য নাম দিতে পারি। যেমন ঠিক যেমন কোষঝিল্লিতে কি বলছিল? প্লাজমা মেমব্রেন নামকরণ হয়ে গেছে, ঠিক আছে? এটাই সর্বসময় নামকরণ, প্লাজমা মেমব্রেন কোষঝিল্লির অন্য নাম। এখন যে কিউ প্লাওয়ার এসে বলতেছে না প্লাজমা মেমব্রেন না, একে বায়ো মেমব্রেন বলা যায়। এই যে এরকম ঠিক এখানেও একটা কথা বলছি, সেটা হচ্ছে অল্টম্যান, সেটা হচ্ছে অল্টম্যান, ঠিক আছে? কে? অল্টম্যান। এখন অল্টম্যান এসে কি বলছে? এটাকে বলছে হচ্ছে তোমার বায়োপ্লাস্ট। কি বলছে? বায়োপ্লাস্ট। এখন বায়োপ্লাস্ট নামটা হচ্ছে সহজে মনে রাখার ট্রিক্স একটু দেখাই দিই। দেখো বায়োপ্লাস্ট, এই যে প্লাস্ট, এই যে অল্ট, একটু সেম সেম লাগে না? প্লাস্ট অল্ট একটু সেম সেম লাগার কথা। আমি যখন পড়তাম তখন এইভাবে ক্লু বানায় বানায় পড়তাম। আমি নিজেও এখনো যে পড়ি মেডিকেলের পড়া, আমি এরকম ক্লু আকারে পড়ি আর কি। তাতে হচ্ছে পড়াটা মনে থাকে। পড়া কোন সময় শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর তুমি চলতে পারবে না বেশি দিন। মুখস্থ বিদ্যা আকারে পড়বা, এটা ভুলে যাবা, কিন্তু পড়ার মাঝে এরকম বিভিন্ন ক্লু আকারে আকারে পড়লে সেটা কঠিন লাগবে না। তো এই যে বায়োপ্লাস্ট, দন্তাশয়ট প্লাস্ট, আবার এএলটি অল্ট, তাই তো? অল্টম্যান আর বায়োপ্লাস্ট একটু সেম সেম লাগে না? এই অল্টম্যান কি করছে? বায়োপ্লাস্ট নামকরণ করছে, ঠিক আছে? অল্টম্যান এসে কি করলো? বায়োপ্লাস্ট নামকরণ করলো। এখন অল্টম্যান এসে বায়োপ্লাস্ট নামকরণ করলো, এখন ঠিক আছে আবিষ্কার গেল, নামকরণ গেলো, ঠিক আছে? এখন তো হচ্ছে তুমি যে জিনিসটা নিয়ে গবেষণা করতেছো,
মাইটোকন্ড্রিয়া কি একটা কোষের একটা পার্ট, তাহলে এখন তো হচ্ছে এখন এটা ভাবতেছে হচ্ছে এটা কতটুকু, এর আয়তন কতটুকু, মানে কোষের মাইটোকন্ড্রিয়াটা কোষের কতটুকু পরিমাণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। মানে কোষ আয়তনের 20% হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কার? কোষের 20%, মানে কোষের আয়তনের 20% হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কোষ আয়তনের 20% হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। মনে থাকবে? আচ্ছা, আমি এখন তো কোষ আয়তনের 20% হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এখন এই যে এখন আমরা মাইটোকন্ড্রিয়া 20% এটা জানা গেল। এখন হচ্ছে আয়তনে গেলে তোমার আর কি কি থাকতে পারে, আর কি কি তোমার আয়তন আছে বা আকৃতি কি আছে, এখন এটা কি আকৃতি হতে পারে। এখন তোমার মাইটোকন্ড্রিয়া তোমার আকৃতি দেখা যায় যে হচ্ছে এটা অনেক আকৃতি, বৃত্তাকার, তন্তু, সূত্রাকার, এরকম টাইপ আকৃতি পাওয়া যায়। ঠিক আছে, আকৃতি এত পড়া লাগবে না। তবে মাইটোকন্ড্রিয়ার সাধারণ যে দৈর্ঘ্যটা, মানে এটা সাধারণ দৈর্ঘ্য কি রকম, সাধারণ দৈর্ঘ্য হচ্ছে মূলত 0.3। এখন 0.3 টা কি, ন্যানোমিটার নাকি মাইক্রোমিটার নাকি আর্মস্ট্রং? মাইটোকন্ড্রিয়ার সাধারণ দৈর্ঘ্য কত? ফরাদ আহমেদ ভাইয়া, ভুটানের পাশাপাশি জলদি এক্সাম নিলে আমার জন্য অনেক ভালো হয়। জলদি হচ্ছে একটা ক্লাস নিয়েছি, এক্সামটা হচ্ছে আসলে ক্লাস নেই এক্সাম নেই, এতে করে হচ্ছে তোমার হচ্ছে পড়া হয় আর কি, ক্লাস করলো আবার হচ্ছে ওই ক্লাসটা পড়লো। আর ওইভাবে এক্সাম নিলে হচ্ছে অনেক এক্সাম দিবে, অনেকে দিবে না। ঠিক আছে, আর এক্সাম যেটা বলছে জলদি বাসা সেরকম মানে হচ্ছে এরকম একটা প্যাকেজ আকারে করবো, পরে একটু কয়েকটা দিন ওয়েট করো, পরে বিভিন্ন প্যাকেজ থাকবে, জলদি প্যাকেজ থাকবে, ভুটানের প্যাকেজ থাকবে, যে তার ইচ্ছা মতো যে কোনো দিন সেটা হচ্ছে পরীক্ষা দিতে পারবে। এগুলো একটু বুঝাচ্ছি, একটু সময় দেওয়া লাগবে। জলদি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ সব কিছুরই পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। তো মাইটোকন্ড্রিয়ার সাধারণ যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 0.3 থেকে, এই যে 0.3 হচ্ছে, তারপর 40, 0.3 থেকে 40 মাইক্রন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য। এখন আমরা দৈর্ঘ্য জানলাম, তাহলে হচ্ছে আমাদের ব্যাসটা জানা লাগবে, তাই তো? যেহেতু একটা দৈর্ঘ্য আছে তার মানে তার ব্যাসটাও থাকবে। তো হচ্ছে ব্যাসটা আমার কত, ব্যাসটা হচ্ছে মনে রাখবা এই যে 0.2 আবার হচ্ছে 20, মানে 0.2 থেকে 20 মাইক্রন, এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, এই দুইটা মানে সাধারণ দৈর্ঘ্য, মাইটোকন্ড্রিয়ার সাধারণ দৈর্ঘ্য আর হচ্ছে তোমার ব্যাস, এই দুইটা জানলে হবে। আবার হচ্ছে কিছু আছে সূত্রাকার মাইটোকন্ড্রিয়া, দৈর্ঘ্য, আয়তন, এটা না জানলে চলবে, সমস্যা নাই। তো ডিটেলস এখন জানা লাগবে না, সমস্যা নাই। তো মূলত হচ্ছে ব্যাস আর দৈর্ঘ্য, এটা হচ্ছে সাধারণ যে ব্যাস আর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা। এখনো সে দেখো হচ্ছে আমাদের সাধারণ গড়ে মাইটোকন্ড্রিয়া প্রতি কোষে কিরকম থাকে, প্রতি কোষে মাইটোকন্ড্রিয়া কিরকম থাকে, কয়টা থাকে, এটা আমাদের একটু দেখা লাগবে। কারণ এই টপিক থেকে প্রত্যেকটা কোষে যে মাইটোকন্ড্রিয়া কয়টা থাকে, এটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। এই পয়েন্টটা অবশ্যই ভালো করে দেখা লাগবে। তাহলে সাধারণ গড় মাইটোকন্ড্রিয়া প্রতি কোষে হচ্ছে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া। কয়টা? 300 থেকে 400টি সাধারণত গড়, এটা হচ্ছে গড় হিসাব। গড় প্রত্যেকটা কোষে, মানে এই যে প্রতি কোষে লিখে দিলাম, পরে আবার পেজ লাগাই দিবা তোমরা। প্রতি কোষে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে 300 থেকে 400টি। ঠিক আছে, 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। এখন পরীক্ষায় প্রশ্ন যেটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে মাইটোকন্ড্রিয়া নিচের কোনটিতে বেশি থাকে, অপশনে ছিল ধরো তোমার হচ্ছে ফুসফুস, যকৃৎ, অগ্নাশয়, গ্রন্থি। তাহলে সেই অপশন মোতাবেক কিন্তু সঠিক উত্তর কি ছিল? যকৃৎ। কারণ যকৃতে মাইটোকন্ড্রিয়া থাকে, যকৃতের যে কোষ আর কি, মানে যকৃৎ কোষে, যকৃৎ কোষে 1000-এর চেয়ে বেশি। এখন দেখো
যকৃৎ কোষে হচ্ছে মাইটোকন্ড্রিয়া 1000-এর চেয়েও বেশি, কিন্তু এর চেয়েও বেশি মাইটোকন্ড্রিয়া কিন্তু পাওয়া যায়। সেটা কোথায়? সেটা হচ্ছে এমিবাতে। এমিবাতে এর চেয়েও বেশি। এমিবাতে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটিতে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে? এখন অপশন থাকবে যকৃৎ, এমিবা, ফুসফুস, অগ্নাশয়। তাহলে উত্তর কোনটা হবে? নিচের কোনটাতে মাইটোকন্ড্রিয়া বেশি থাকবে? অপশনে থাকলো তোমার হচ্ছে যকৃৎ, এমিবা, ফুসফুস, অগ্নাশয়। তো হচ্ছে এই প্রশ্ন হবে সঠিক উত্তর কোনটা? দেখি তো, বলো দেখি কে। বলো দেখি কে, বলো প্রশ্নটা কি বুঝতে পারছো? প্রশ্নটা কি বুঝতে পারছো কিনা? আচ্ছা আমি বলি, কেউ কমেন্ট করতেছে না। আচ্ছা আমি বলতেছি। আচ্ছা একটু বাইরে গেছিলাম আমি। আর হচ্ছে দেখো, সেই প্রশ্ন আমি হচ্ছে যে নিচে কোনটিতে মাইটোকন্ড্রিয়া বেশি, অপশন যদি তোমার থাকে না ফরহাদ ভুল, ঠিক আছে, সেই প্রশ্নের ফাঁদে আবার পা দিছ, আমার প্রশ্নের ফাঁদে আবার পা দিছ। যকৃৎ না, যেহেতু আমি বলছি যকৃৎ, এমিবা দুইটা অপশন ছিল, আবার সাথে গেছিলাম ফুসফুস, অগ্নাশয়, ওগুলো তো ভুয়া। তাহলে যকৃতে হচ্ছে 1000 বেশি, কিন্তু এমিবাতে তো হচ্ছে এর চেয়েও বেশি থাকে। এমিবাতে তো হচ্ছে যকৃতের চেয়েও বেশি থাকে, 1000-এর চেয়েও বেশি, মানে এর চেয়েও বেশি থাকে এমিবাতে, ঠিক আছে। তার মানে যদি অপশন যদি তোমার এমিবা অপশন থাকে, এমিবা যদি অপশন থাকে, যকৃত সাথে থাকলেও সঠিক উত্তর কিন্তু এমিবা, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভৌত গঠন। তোমরা কিন্তু হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা অবশ্যই ভালো করে আঁকবা, ঠিক আছে। আমি চিত্র আঁকলাম না, হ্যাঁ এমিবা এখন হয়েছে, আমি কিন্তু চিত্রটা আঁকলাম না, হ্যাঁ। তো হচ্ছে দেখো ভৌত গঠনে, দেখো ভৌত গঠনে কি পাবা? মাইটোকন্ড্রিয়া ভৌত গঠন, হ্যাঁ ভৌত গঠন। আমি অপশনগুলো ভালো করে খেয়াল করে নিই। আচ্ছা ফরহাদ, সমস্যা নাই, অপশনগুলো ভালো করে অবশ্যই খেয়াল করতে হবে, ঠিক আছে। তো ভৌত গঠনে সর্বপ্রথম আমরা কি পাবো? সেটা হচ্ছে আবরণী। আবরণীটা হচ্ছে সর্বপ্রথম আমরা দেখতে পাবো। এখন আবরণীতে আমরা কি পাই? কি পাইছিলাম আবরণীতে? দ্বিস্তর ছিল, তাই তো। দ্বিস্তরকে ইংরেজিতে কি বলা হয়? দ্বিস্তরকে ইংরেজিতে কি বলে? বাই লেয়ার। এখন যেহেতু সবকিছু যেহেতু স্তর আছে, তাহলে এই স্তরটা কি দ্বারা নির্মিত সেটা হচ্ছে লাগবে। এই স্তরটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা নির্মিত। কি? লিপোপ্রোটিন, ঠিক আছে। লিপোপ্রোটিন বাই লেয়ার, এর আবরণীটা হচ্ছে লিপোপ্রোটিন বাই লেয়ার, ঠিক আছে। লিপোপ্রোটিন বাই লেয়ার। এখন হচ্ছে আবরণী দেখলা, তো হচ্ছে এখন আবরণী দেখলা, এর কি? এখন এর হচ্ছে প্রকোষ্ঠ থাকবে। প্রকোষ্ঠ। এখন প্রকোষ্ঠ জিনিসটা কি? প্রকোষ্ঠ জিনিসটা কি সেটা হচ্ছে কেমনে বুঝবা? এই মাইটোকন্ড্রিয়ার হচ্ছে দুইটা মেমব্রেন আছে, ঠিক আছে। যেহেতু আমরা কি বাই লেয়ার বলছি না, তো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন আছে, একটা হচ্ছে ইনার মেমব্রেন আর একটা হচ্ছে আউটার মেমব্রেন। খেয়াল করো কথা, ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন। এখন ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন দুইটার মাঝে ফাঁকা স্থান থাকে না? এই যে যেমন দেখো
বাই লেয়ার মানে দুইটা লেয়ার, এই তো। তো দুইটা লেয়ার এই যে মাঝে সবকিছু, দুইটা জিনিস সবকিছুর মাঝে কি একটা ফাঁকা স্থান পাওয়া যায় না? এখন এই যে ফাঁকা স্থানটা দুইটা মেমব্রেনের মাঝে যেই ফাঁকা স্থানটা থাকে সেটাকে তোমার বলা হয় হচ্ছে প্রকোষ্ঠ। ঠিক আছে, প্রকোষ্ঠ বা আন্ত মেমব্রেন। কি মেমব্রেন? প্রকোষ্ঠ বা আন্ত মেমব্রেন ফাঁক বলা হয়। ঠিক আছে, প্রকোষ্ঠ অথবা আন্ত মেমব্রেন বলা হয়। ঠিক আছে, এখন তোমার হচ্ছে যেহেতু আন্ত মেমব্রেন, তো হচ্ছে ওই যে কোনো দুইটা জিনিস, যেমন দেখো যে স্যান্ডউইচ, স্যান্ডউইচে কি দুইটা রুটি ট্যাপ থাকে, তারপর হচ্ছে মাঝখানে কি, মাঝখানে হচ্ছে একটু যে স্থানটা, ওই স্থানটা কি ঘন কোনো কিছু দিয়ে পূর্ণ থাকে না? তো হচ্ছে এইখানেও ঠিক প্রকোষ্ঠতে তোমার হচ্ছে ঘন সমসত্ব পদার্থ দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, জাস্ট এইটুকু বোঝানোর জন্য বললাম। এখন এরপরে কি পাবা? এরপরে পাবা হচ্ছে কৃষ্টি। কৃষ্টি অথবা এটাকে বলা হচ্ছে প্রবর্ধক। এখন প্রবর্ধক জিনিসটা কি? প্রবর্ধক, প্রবর্ধিত মানে জিনিসটা হচ্ছে বাড়তি অংশ, মানে হচ্ছে একটু বেশি যেই টাইপটা, সেটাকে বলেছে, আমি দেখাচ্ছি চিত্রের মাধ্যমে, কৃষ্টি বা প্রবর্ধক। এখন তোমার কৃষ্টি বা প্রবর্ধক কথা হচ্ছে, আমি প্রথমে বলছি কি আছে, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন আছে। এখন আউটার মেমব্রেনটা হচ্ছে তোমার ভাঁজ হয়, ভাঁজ হয়ে ধরো এরকম ভাঁজ হলো। তো এই যে ভাঁজ হয়, ভাঁজ হয়ে তোমার হচ্ছে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। কি সৃষ্টি করে? আঙ্গুলের মতো। ওই যে এটা আঙ্গুলের মতো না, এটা কি আঙ্গুলের মতো না? এই যে এটা আঙ্গুলের মতো না? মাইটোকন্ড্রিয়াতে দেখো এরকম ভাঁজ পাও না, এরকম ভাঁজ এটার মতো। তো এইটা যেটা আঙ্গুলের মতো, এটা কি অনেক আঙ্গুলের মতো না? আঙ্গুলের মতো যে হচ্ছে সৃষ্টি করলো। তো এই যে আঙ্গুলের মতো যে অংশটা, এটাকেই তোমার বলা হচ্ছে কৃষ্টি। ঠিক আছে, এই যে এরকম যে প্রবর্ধিত অংশগুলো, এটাকে বলা হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক গেল। এখন তোমার হচ্ছে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে এটা কৃষ্টি বা প্রবর্ধক ভৌত গঠনের কোন অংশের সাথে সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত? কোনটার সাথে? এই প্রকোষ্ঠর সাথে সম্পর্কযুক্ত। কারণ প্রকোষ্ঠতে আমার কি আছে, আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের মাঝে আন্তঃমেমব্রেন থাকে। ওই আন্তঃমেমব্রেনের ভিতরের দিক দিয়ে তোমার হচ্ছে ইনার মেমব্রেনটা তোমার হচ্ছে ভাঁজ হয়ে, ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধিত হয়ে যায়। সেজন্য এটাকে বলা হচ্ছে কৃষ্টি বা প্রবর্ধক। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আরেকটা কথা, সেটা হচ্ছে অক্সিসোম। কি কথা আছে? অক্সিসোম। অক্সিসোমটা কোথায় পাওয়া যায়? অক্সিসোমটা পাওয়া যায় হচ্ছে তোমার ইনার মেমব্রেনে। ঠিক আছে, ইনার মেমব্রেনে হচ্ছে অক্সিসোম পাওয়া যায়। এখন দুইটা মেমব্রেন আছে, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন। এখন ইনার মেমব্রেন হচ্ছে তোমার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র দানা থাকে। মাইটোকন্ড্রিয়াতে দেখবা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা আছে। ওই যেরকম ভাঁজ হওয়ার পরে সাইড দিয়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা এরকম আছে। তো ওইটাকে বলা হচ্ছে অক্সিসোম। কি বলে ওটাকে? অক্সিসোম বলে। ক্ষুদ্র ক্ষুদ্র দানা, ক্ষুদ্র দানা। ঠিক আছে, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র দানাটা, এই অক্সিসোমটা হচ্ছে মূলত এটিপি সিনথেসিস। ঠিক আছে, এটিপি সিনথেসিসের ক্ষেত্রে এটা হেল্প করে। মূলত এটিপি সিনথেসিস যে করে, এটিপি সিনথেসিসটাই হচ্ছে অক্সিসোম। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে তোমার যে হচ্ছে এটিপি সিনথেসিস যে হয়, এখন এই এটিপি সিনথেসিস আর ইটিসি, এটা নিয়ে হচ্ছে পরের পার্টে আমাদের কথা। এটিপি সিনথেসিস ও ইটিসি। ঠিক আছে, এটিপি সিনথেসিস ও ইটিসি। এখন এটিপি সিনথেসিস আর ইটিসিতে কি হয়? কৃষ্টিতে যে তোমার হচ্ছে বিভিন্ন স্থান থাকে কৃষ্টির এখানে। ঠিক আছে, তো কৃষ্টি এই যে প্রবর্ধিত যে অংশটা, ওই কৃষ্টির ওইখানে স্থানে স্থানে তোমার হচ্ছে গোলাকার বস্তু দেখা যায়।
গোলাকার বস্তু, ওই যে গোলাকার বস্তু মানে ক্রিস্টির আশপাশে যে গোলাকার বস্তুটা দেখা যায়, সেই গোলাকার বস্তুর ওইখানে তোমার হচ্ছে এটিপি সিনথেসিস হয়। কি হয়? এটিপি সিনথেসিস হয়। এখন তোমার হচ্ছে এটিপি যদি সিনথেসিস হয়, আবার হচ্ছে বলছে যে বিজ্ঞানীরা সম্ভবত এখানে তোমার কি ইটিসিও হয়, এখানে আবার কি হয়? ইটিসি হয়। এখন এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে বেশি আসে পরীক্ষায়, বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম। প্রশ্ন থাকে নিচের কোন অঙ্গাণুতে বৃত্তাকার ডিএনএ ও রাইবোসোম পাওয়া যায়? এখন আমারে বলো বৃত্তাকার ডিএনএ কোন কোষে পাওয়া যায়? আদিকোষ নাকি প্রকৃত কোষ? বৃত্তাকার ডিএনএ কোন কোষে থাকে? আদিকোষ নাকি প্রকৃত কোষ? এই যে পোলাপানে কমেন্ট নাই, ধিমায় ধিমায় থাকো নাকি তোমরা লাইভে আসো তো? বৃত্তাকার ডিএনএ কোন কোষে থাকে? কোন কোষ? আদিকোষ নাকি প্রকৃত কোষ? শেষ, কার কোনো খায়াত নাই, কমেন্ট নাই কারো। দেখি তো মোবাইলে, মোবাইলে তো দেখা যায় না কমেন্ট, মানে তোমরা কমেন্ট। আচ্ছা, এই যে খুব সুন্দর একদম গর্বের সহিত ফরহাদ হচ্ছে ভুল করছে। বৃত্তাকার ডিএনএ কি আমার হচ্ছে ওই ইগোরিক ফেলে পাই আমি? আদি কোষে, আমি যে আদি কোষে পড়াইছিলাম আদি যুগে মানুষ গোল হয়ে বসবাস করে, গোল হয়ে আগুন জ্বালায়, তারপর হচ্ছে এরা গোল গোল ভাবে থাকে। আদি যুগে মানুষ দেখছো না, সমাজ বিজ্ঞান বইয়ে পড়ো নাই? আদি যুগে মানুষ কি গোল হয়ে তারা হচ্ছে বসতো না? গোল হয়ে দেখবো হচ্ছে আদি যুগ লেখা তুমি সার্চ করো, দেখবো হচ্ছে গোল হয়ে বসে আছে, গোল হয়ে বসে আগুন জ্বালাইতেছে। তার মানে কি আদি যুগে আমি আদি কোষ বলছিলাম, তাই তো? তাহলে হচ্ছে হবে কি? হবে হচ্ছে আদি কোষ। ঠিক আছে, হবে কি? আদি কোষ। ভেরি গুড ওয়াসিফ সিয়াম, আদি কোষ বলছে, ভেরি গুড। আমার গল্পগুলা মনে রাখবা, ঠিক আছে? এইগুলা যে গল্পগুলা বলি এইগুলো হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গায় তোমার এগুলো লাগবে। আবার আমি কনসেপ্টটা ক্লিয়ার করি, বৃত্তাকার ডিএনএ নিয়ে আবার কনসেপ্টটা ক্লিয়ার করি। আদি কোষ আর প্রকৃত কোষেই ডিএনএ আছে। এখন বৃত্তাকার ডিএনএ আছে, আবার সূত্রাকার ডিএনএ আছে, অথবা লম্বাকার ডিএনএ আছে। তো হচ্ছে বৃত্তাকার ডিএনএ কাদের পাওয়া যায়? আদি কোষের ক্ষেত্রে পাওয়া যায়। আদি কোষের ক্ষেত্রে পাওয়া যায়, এটা আমি হচ্ছে বলছিলাম যে আদি যুগে মানুষ দেখবা বসবাস করতে। সমাজবিজ্ঞান বই তো পড়ছো, বইয়ে একদম খেয়াল করো, যে বইয়াতে পড়ছিলাম আমরা, দেখবা চোখ বোলাও, খেয়াল করো, দেখবা যে তোমার হচ্ছে আদি যুগে মানুষরা গোল হয়ে থাকতো, তাই তো? গোল হয়ে দলবদ্ধ বসবাস করতো, গোল হয়ে বৈশা আগুন জ্বালাইতো, গোল হয়ে বসে কি খাবার খাইতো। এমন যদি তবু যদি মনে না থাকে, দেখবো হচ্ছে বিভিন্ন চাইনিজ ফেসবুকে ভিডিও পাবা, চাইনিজরা হচ্ছে গোল হয়ে বসে কি আগুন জ্বালায়, বিভিন্ন ভিডিও পাবা এরকম ফেসবুকে, ঠিক আছে? অথবা তোমার হচ্ছে বিভিন্ন গেমও পাবা। তাহলে হচ্ছে আর প্রকৃত কোষ মানে আধুনিক যুগ। আধুনিক যুগে আমরা কি করি? টেবিলে খাবার খাই কেমনে? লম্বা হয়ে সিরিয়ালি বৈশা না? আমরা হচ্ছে তোমার বিভিন্ন ব্যাংকে যাই, লাইনে দাঁড়িয়ে কি হবে? লম্বা হয়ে। আধুনিক যুগের ম্যাক্সিমাম কিছু কি আমরা লম্বা বা সূত্রাকার, সুতার মতো। সুতা কি লম্বা থাকে না? তাহলে কি হলো? আধুনিক যুগ বা ইকোরিক সেল বা প্রকৃত কোষের সাথে আমার সম্পর্ক যুক্ত, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে বৃত্তাকার ডিএনএ বা রাইবোসোমের কথা আমি বললাম। এখন এই যে বৃত্তাকার ডিএনএ, তো আদি কোষের ডিএনএ রাইবোসোমের ক্ষেত্রে কি ছিল? 70S। তার মানে এখানেও কি থাকবে? 70S থাকবে। এখানে আমার কি থাকবে? 70S থাকবে, ঠিক আছে? এখন যে কথাটা দেখো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়াতে আমার কি কি গঠন আমার পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতে আমার কি কি আছে, এটা আমি একটু এখন দেখবো, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন। এখন রাসায়নিক ভাবে কি পাবো? তোমরা যারা লাইভে আসছো তাদের আমি তোমাদেরকে বলবো, তোমরা হচ্ছে আমার ক্লাসটা নোট করো। তোমরা নিজেই দেখো আমি যে পড়াচ্ছি পড়াগুলা কি কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে। আবার হচ্ছে এই পড়াগুলা কি বইয়ে যেভাবে আছে একদম গদ বাঁধা লাইনগুলো লেখা আছে, আমি লাইনগুলো আমি ছোট করে শর্ট আকারে গল্প আকারে বলতেছি, যেভাবে বলতেছি খাতায় লিখে রাখো, কাজে দিবে, ঠিক আছে? তাহলে তুমি হচ্ছে এটা মনে রাখবো, হচ্ছে রাসায়নিক গঠন কি আছে? এলপিজি গ্যাস পড়ছো না? এলপিজি গ্যাস, তাহলে এটা মনে রাখবো হচ্ছে এল পি আর হচ্ছে এন, ঠিক আছে? এলপিএন। তাহলে এলপি কি? এলপি হচ্ছে আমার কি? লিপিড, পিতে প্রোটিন, এনতে
নিউক্লিক অ্যাসিড, তাই তো? লিপিড, প্রোটিন আর কি নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে আমার রাসায়নিক গঠন। আর বলবে এলপিএন, শেষ, বুলো আর কোনো বালাই নাই। আমি হচ্ছে নেমোনিক দিলে দেখবো হচ্ছে আমার নেমোনিক গুলা খুব শর্ট আকারে থাকে। আমি হচ্ছে নেমোনিক ওই গল্প আকারে দিয়ে হচ্ছে কবিতার লাইন থাকে নেমোনিক, এসব কবিতার লাইনে নেমোনিক আমি পছন্দ করি না। নেমোনিক থাকবে হচ্ছে শর্ট। এখন নেমোনিক মনে হচ্ছে যদি এখন আরেকটা নেমোনিক লাগে তাতে হচ্ছে বিপদ। মানে হচ্ছে অধিকাংশ নেমোনিক তো দেখি, আমি যখন বিষয় নেমে ছিলাম নেমোনিক গুলো হচ্ছে কবিতা লাইনের মতো, ওইসব কবিতা লাইন নেমোনিক আমি পছন্দ করি না। ওই দেখবো হচ্ছে ওরিও প্রতিসাম্য, দেখবো হচ্ছে ম্যাক্সিমাম অধিকাংশ তোমার নেমোনিক কি পড়ছো পড়ছো হচ্ছে সিড জলে হাইড্রা। এখন এই সিড জলে হাইড্রা পড়তে পড়তে হচ্ছে আরেকটা নেমোনিক আমার লাগবে। এত বড় নেমোনিক পছন্দ করি না। আমি যে নেমোনিক দিয়েছিলাম সেটা কি ছিল? হাই জেসি, শেষ। সবকিছু তোমার হচ্ছে এক শব্দে আছে, হাই জেসি। হাইতে হাইড্রা, জেতে জেলেবি, সিতে সিয়ানিমল, শেষ। এখন এই সিড জলে হাইড্রা পড়বা নাকি তোমার হচ্ছে আবার হাইড্রা জেলেবি সিয়ানিমল মনে রাখবা? এত বড় নেমোনিক আমি পছন্দ করি না। আবার হচ্ছে বড় নেমোনিক গুলা হচ্ছে মনে থাকে না। এরকম শর্ট আকারে কি অড আকারে নেমোনিক গুলা মুখস্থ করবা। এই নেমোনিক গুলা তোমার হচ্ছে কঠিন হলে বা হচ্ছে একটু অড দেখালেও কিন্তু এগুলো খুব কাজের, ঠিক আছে? কিন্তু ওই কবিতাটা নেমোনিক আমার মতে, আমার পার্সোনাল অপিনিয়ন, এইগুলা তেমন একটা কাজের না, অধিকাংশ ক্ষেত্রে কাজের না। আচ্ছা, এখন হচ্ছে দেখো যে মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের তোমার হচ্ছে কি কি জিনিস থাকে? প্রোটিন গুলা, এই তোমার হচ্ছে বিভিন্ন উপাদান থাকে, এগুলা কত পার্সেন্ট কিরকম থাকে এটা হচ্ছে আমরা একটু দেখবো। তো শুষ্ক ওজনের কোনটা কত পার্সেন্ট? আমরা ম্যাক্সিমাম সবচেয়ে বেশি আমাদের খাবার খাই বা যে কোনো কিছু কি বেশি খাই বলতো? কার্বোহাইড্রেট বেশি খাই নাকি প্রোটিন বেশি খাই নাকি লিপিড বেশি খাই? কোনটা বেশি খাই? প্রোটিনটা আমাদের বেশি খাওয়া পড়ে, ঠিক আছে? একদম হার হামেশায় হচ্ছে ডিম, দুধ, মাছ, মাংস খাওয়া পড়তেছে, তাই তো? কার্বোহাইড্রেট আমরা খুব কম খাই। তার মানে আমাদের কি প্রোটিনের সংখ্যাটা বেশি, সবকিছুতে কি প্রোটিনের সংখ্যাটা বেশি থাকে। এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিনের সংখ্যাটা বেশি থাকে। তো হচ্ছে সেম দ্যাট কেস এই মাইটোকন্ড্রিয়া শুষ্ক ওজনে দেখবো প্রোটিনটা হচ্ছে আমার কত পার্সেন্ট? প্রোটিন হচ্ছে 65%, ঠিক আছে? গ্লিসারাইড কয় পার্সেন্ট? গ্লিসারাইড হচ্ছে 29%, মনে থাকবে? গ্লিসারাইড 29। এখন হচ্ছে দেখো লেসিথিন আর সেফালিন। আচ্ছা, এটা নিয়ে আমার একটু কথা আছে। আমি হচ্ছে পড়ালে ঠিক কিভাবে পড়াই বুঝছো? আমি পড়ালে হচ্ছে একটা শব্দ আমি পাইছি, আগে পড়াইছি তোমারে, ওইটা আমি আবার তোমারে মনে করাই দিব। এটা আমি নিজেও যখন পড়ি এভাবেই পড়ি। আমার পড়তে খুব টাইম লাগে, কিন্তু হচ্ছে আমার আগে পড়া রিভাইজ হয়ে যায়। এখন দেখো এই যে লেসিথিন আর সেফালিন, আমি বলছিলাম কথাগুলা। এখন লেসিথিন আমরা পূর্বে কোথায় পড়ছি? লেসিথিন মনে আছে? লেসিথিন হচ্ছে জটিল পলিস্যাকারাইড, তাই তো? সরি, জটিল ফসফোলিপিড। তাহলে জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান কিন্তু হচ্ছে লেসিথিন, ঠিক আছে? লেসিথিনটা হচ্ছে জটিল ফসফোলিপিড, এই দুইটাই কি ফসফোলিপিড, লেসিথিন আর সেফালিন। এখন তাহলে সরল ফসফোলিপিডের নাম কি? যেই তথ্যটা আমি এখন দিলাম এই তথ্যটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই লাইনটা দিয়ে কিন্তু ভর্তি পরীক্ষায় বলো, একাডেমিক বলো, পরীক্ষায় প্রশ্ন আসছে। তোমরা প্রশ্ন ব্যাংক খুললেই দেখবা আমি যে বলি যে প্রশ্ন আসছে এটা বর্তমান প্রশ্ন ব্যাংক 10 বছরের প্রশ্ন ব্যাংকে পাবা না। আমি যে প্রশ্ন ব্যাংক পড়ছিলাম সেখানে 1998 সাল থেকে মেডিকেলের প্রশ্ন আছে, ঠিক আছে? আমি হচ্ছে সেই 20-25 বছরের প্রশ্ন আমি পড়ছি। তাই আমি হচ্ছে দেখবা যেগুলো অনেকগুলো প্রশ্নগুলিতে প্রশ্ন আগে মেডিকেলে আসছে, হয়তো রিসেন্ট প্রশ্ন আমি খুঁজে পাও না, কারণ রিসেন্ট যে প্রশ্ন এগুলা 8-10 বছরের, এইগুলো তোমার হচ্ছে কাজে দেয় না এত। প্রশ্ন ব্যাংক হচ্ছে শুরু থেকে সর্বশেষ, সুযোগ কথা, শুরু থেকে সর্বশেষ মাথায় রাখা লাগবে। আর শুরু থেকে সর্বশেষ পাইবা হচ্ছে দি মেডিসিন, এটা আমার কাছে খুব ভালো লাগে। দি মেডিসিন হচ্ছে সাল ভিত্তিক, শুরু থেকে সর্বশেষ সকল প্রশ্ন ব্যাখ্যা সহ আছে, ঠিক আছে? তাহলে সরল ফসফোলিপিড হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, কি ফসফোটাইডিক অ্যাসিড। আবার এই যে সেফালিন ফসফোলিপিড, এটা হচ্ছে আমার বডির কোন ব্লাড সেলে বেশি থাকে? আমি কিন্তু পূর্বের ক্লাসে এটা বলছিলাম, মনে আছে?
আগে কে ছিলা আমার ক্লাসে, যে মনে আছে কিনা, এই স্যাফালিন ফসফোলিপিডটা কোথায় থাকে? প্লাটিলেট অনুচক্রিকায় সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, প্রচুর পরিমাণে স্যাফালিন নামক ফসফোলিপিড থাকে। এখন আসো, এই লেসিথিন আর স্যাফালিন কয় পার্সেন্ট থাকে মাইটোকন্ড্রিয়ায়, এইটা আমরা জানবো। থাকে হচ্ছে কত? 4%। ঠিক আছে, 4% থাকে। এখন কোলেস্টেরল কত থাকে? কোলেস্টেরল থাকে হচ্ছে আমার 2%। ঠিক আছে, এই কোনটা কত পার্সেন্ট লাগবে এগুলো হচ্ছে ভালো করে দেখা লাগবে। এখন আবার দেখো যে লিপিডের মধ্যে হচ্ছে যে লিপিডের যে পরিমাণ, এই যে লিপিড মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনে কি আছে? লিপিড আছে। এই লিপিডের মধ্যে হচ্ছে আবার 90% হচ্ছে আবার তোমার হচ্ছে ফসফোলিপিড থাকে। 90% ফসফোলিপিড কি? 90% হচ্ছে ফসফোলিপিড। ঠিক আছে, লিপিডের মধ্যে 90% ফসফোলিপিড, আর বাকি যে 10%, ওই 10% হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড, কেরোটিনয়েড, ভিটামিন। এখন ফ্যাটি অ্যাসিড আর কেরোটিনয়েড এইগুলা তুমি হচ্ছে ভুলে দাও, সমস্যা নাই, আমার আপত্তি নাই। কিন্তু কোন কোন ভিটামিন আমার 10%-এর মধ্যে থাকে সেটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াতে জানা লাগবে। এখন কোন কোন ভিটামিন আমার থাকে সেই ভিটামিনগুলো আমি দেখি। সেই ভিটামিনগুলো হচ্ছে, দেখো, যে স্যাফারিন, এটা হয়ে থাকে অনুচক্রিকায়, তাই তো? আবার অনুচক্রিকা তোমার হচ্ছে ভূমিকা রাখে কিসে? রক্ততঞ্চনে। ওইখানে হচ্ছে আবার কোষের ইনফ্লাক্স আর ইফ্লাক্স বলে, এটা হচ্ছে একটু মেডিকেলের ভিতরে চলে গেলাম। তো হচ্ছে ওই ইফ্লাক্স হচ্ছে পটাশিয়াম লাগে। তো এই জন্য হচ্ছে, যেহেতু হচ্ছে ওইখানে পটাশিয়াম ক্ষেত্রে পারে কি, আবার হচ্ছে আমার দরকার পড়ে ভিটামিন ই আর কে। যেহেতু আমার স্যাফালিনটা বেশি থাকে, তার মানে আবার স্যাফালিনটা থাকে অনুচক্রিকাতে জাস্ট ক্লু আকারে। তাহলে হচ্ছে এই যে অনুচক্রিকা ভিটামিন রক্ততন্ত্রের ভিটামিন কে হেল্প করে। তাহলে এখানে ভিটামিন কে পাবা, ই পাবা, B6 এর আরেকটা নাম কি মনে আছে কারো? B6, B12। এখন B6 আর B12 ব্লাড সেলে কিসে আমার হেল্প করে মনে আছে? B6 আর B12 আমাদের ব্লাড সেলে কিসে হেল্প করে? B6 আর B12 এর ক্ষেত্রে তোমার হচ্ছে এইখানের মধ্যে যে B12 আছে, এই B12 হচ্ছে নাম হচ্ছে সায়ানোকোবালামাইন। এই সায়ানোকোবালামাইনটা হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এই সায়ানোকোবালামাইন আর হচ্ছে B9 ফলিক অ্যাসিড। এটা হচ্ছে ব্লাড সেলের কথা বললাম একটু আগে। ঠিক আছে, এটা হচ্ছে রক্তকণিকা, লোহিত রক্ত কি লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি। এখন হচ্ছে আমরা দেখলাম তো হচ্ছে এখন ভৌত গঠন গেল, রাসায়নিক গঠন গেল। এখন হচ্ছে এখানে আমাদের আর কিছু আছে কি? এনজাইম আছে, তাই তো? এখন এনজাইমটা কয় প্রকার এনজাইম আছে সেটা আমার জানা লাগবে। এখন দেখো, পরীক্ষায় অপশন দিলাম আমি 100 প্রকারের এনজাইম আছে, আবার আরেকটা অপশনে আছে 50 প্রকারের এনজাইম আছে, আরেকটা অপশনে দিলাম 100 প্রকারের এনজাইম আর কোএনজাইম আছে, আরেকটা অপশনে দিলাম 50 প্রকারের এনজাইম ও কোএনজাইম আছে। সবাই হামলি করে লাগাবে 100 প্রকারের এনজাইম আছে, ওটা না, ভুল। আছে হচ্ছে 100 প্রকারের এনজাইম আর কোএনজাইম। ঠিক আছে, শুধু এনজাইম না তো, এনজাইমও আছে, কোএনজাইমও আছে। কি আছে? এনজাইম আর কোএনজাইম, দুইটা জিনিসই আছে। ঠিক আছে, এখন হচ্ছে এই যে আমার 100 প্রকারের এনজাইম আর কোএনজাইম আছে, এইটা হচ্ছে আমার কি কাজে লাগে? এইটা আমার হচ্ছে আমাদের কি বিভিন্ন প্রক্রিয়া দেখলাম না, ইটিসি, তারপর অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন এই অক্সিডেটিভ যে ফসফোরাইলেশন, সেইটা হচ্ছে আমার
এইগুলা যে করে, এই প্রক্রিয়াগুলো যে হয়, ওই প্রক্রিয়াগুলো যে করতে কি বিভিন্ন এনজাইম আর কোএনজাইম আমার প্রয়োজন পড়ে না? ওই কোএনজাইমটাই হচ্ছে, এনজাইম আর কোএনজাইম গুলাই হচ্ছে 100 প্রকারের, ওইগুলো হচ্ছে আমার লাগে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোএনজাইমটা কি, কোএনজাইম কি? আচ্ছা, কোএনজাইম কি পরে আগে হচ্ছে আমি বলি। যেমন হচ্ছে দেখো, বলে না যে হচ্ছে রাইটার, কো রাইটার, আবার বলে যে কোঅর্ডিনেটর। কো কথাটা থাকা মানে একজন প্রধান তার সহকারী। ঠিক আছে, মাথা গিটছে, আর কিছু মনে রাখা লাগবে না। তার মানে কি, এনজাইমের কাজে সাহায্য করে। ঠিক আছে, এনজাইমের সাথে কাজ করে যেই জৈব রাসায়নিক পদার্থ, তাকেই বলে কি কোএনজাইম। এখন কোএনজামে কিছু উদাহরণ দাও তো, কোএনজামে কিছু উদাহরণ পাবা। একটু আগে রাসায়নিক গঠনে বলছি। ঠিক আছে, কি বলছি রাসায়নিক গঠনে? ভিটামিন B6, B12 বললাম না? ওই ভিটামিন বি গুলা হচ্ছে কোএনজাইম, এইগুলা হচ্ছে কোএনজাইম। ঠিক আছে, কারণ কি করে এনজাইমের সাথে, এখন ধরো তুমি হচ্ছে রাত জেগে পড়তেছো, তো পড়ার সাথে সাথে তোমার হচ্ছে মাথা ব্যথা করে বিভিন্ন, আবার হচ্ছে ভালো লাগতেছে না, আবার হচ্ছে ক্ষুধা লাগে, তো ওই মুহূর্তে আবার একজন আসে তোমার হচ্ছে 1 গ্লাস দুধ দেয়, পুষ্টিমান খাবার দেয়, তাইলে কি তোমার পড়ার যে স্পিরিটটা এটা আরো বাইরে যাবে না? ঠিক তদ্রূপ এনজাইম কাজ করবে, বিক্রিয়াকে তোমার গতিশীল করবে। এখন এনজাইমের সাথে কোএনজাইমে যদি ভিটামিন থাকে, তাহলে কি এনজাইমের কার্যকারিতা সেটা কি আরো বাড়বে না? সেই জন্য হচ্ছে এনজাইমের সাথে কি থাকে, কোএনজাইম থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে জিনিসটা লাগবে, এতে ডিএনএ আর আরএনএ আছে, যেটা অনেকে ভুল করে যে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ বা মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনে কি থাকে। তো হচ্ছে সবাই জায়গায় হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় 0.5%, তো বলা থাকে যে হচ্ছে আরএনএ আর ডিএনএ বেশি থাকে বলা থাকে, ওইটা হচ্ছে সবাই জায়গায়, কিন্তু ভুল। সবাই ভাবে যে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ বেশি থাকে, কিন্তু না, মাইটোকন্ড্রিয়াতে সামান্য সামান্য ডিএনএ থাকে, ডিএনএ থাকে অল্প। ঠিক আছে, মানে 0.5%-এর চেয়েও অল্প ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকে কি আরএনএ। এখন আসো কি কারণে, কারণ মাইটোকন্ড্রিয়ার যে বৃত্তাকার ডিএনএ, সেটা কি প্রকৃত কোষী নাকি আদিকোষী? আদিকোষী। তাহলে আদিকোষের ক্ষেত্রে আমার কি ম্যাক্সিমাম অর্গানগুলো কি ওইখানে কি থাকবে, ডিএনএ বেশি থাকবে নাকি আরএনএ বেশি থাকবে? আদিকোষী জীব আমার কি অণুজীব গুলা, মাইক্রোপ্লাজম ব্যাকটেরিয়া গুলা, ওই ব্যাকটেরিয়া অণুজীব আমার কি থাকে, ব্যাকটেরিয়া অণুজীব, ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া অণুজীব কি আরএনএ জাতীয় না? সেই জন্য হচ্ছে ওইখানে আমার আরএনএটা থাকবে। ঠিক আছে, আর ডিএনএটা কম থাকবে। আর কারো এটা নিয়ে কমিশন লাগবে? এটা নিয়ে অনেকেরই কমিশন লাগে যে সামান্য ডিএনএ কি জন্য। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে হচ্ছে ইনার মেমব্রেন আছে, তাই তো? ইনার মেমব্রেন আছে। এখন ইনার মেমব্রেনে হচ্ছে একটা বিশেষ ফসফোলিপিড পাওয়া যায়। ফসফোলিপিডটা হচ্ছে কার্ডিওলিপিন নামে ফসফোলিপিড পাওয়া যায়। এখন এই কার্ডিওলিপিন নামক যে ফসফোলিপিড পাওয়া যায়, এটা কোথায়? ইনার মেমব্রেনে। কার্ডিওলিপিন কি, কার্ডিওলিপিন নামক ফসফোলিপিড পাওয়া যায়। ঠিক আছে, কার্ডিওলিপিন নামক ফসফোলিপিড। আচ্ছা, ল্যাপটপে লাইভটা হচ্ছে আসতেছে না মনে হয়, কি জন্য? হ্যাঁ, এখন আসছে। আচ্ছা, মানে লাইভটা কি আমার ল্যাপটপে আসতেছিল না। আচ্ছা, দেখো কি বলছিলাম, যে কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড দেখা যায়। এখন এই কার্ডিওলিপিড নামক যে ফসফোলিপিড, ফসফোলিপিড পাইছি, তাই তো? কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড যে আমি পাইছি, এই কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড কি ভূমিকা রাখে মাইটোকন্ড্রিয়াতে, মানে এর রোলটা কি আসলে, এর রোলটা কি মেনলি?
দেখ বাবুল হাসান স্যারের বইয়ে এই লাইনটা বইলে খালাস শেষ। প্রত্যেক লাইন পাইছে চুরি করছে, কপি করছে, এই লাইন দিয়েই শেষ। তো এই কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড থাকার কারণ হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন যে রিয়াকশন হয়, ওই যে অক্সিডেটিভ ফসফোরিলেশন ইটিসি, তারপর তোমার হচ্ছে ক্রেবস চক্র, ওই রিয়াকশন প্রসেসের ক্ষেত্রে তোমার হচ্ছে কাজে লাগে। ঠিক আছে, ওই রিয়াকশন প্রসেসে এই কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, ওই কার্ডিওলিপিড নামক ফসফোলিপিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমি যে কথাটা বলবো পরবর্তীতে, এখন যে লাইনটা বলবো এটা সবাই সব ভুলে যাবে, কিন্তু এই লাইন ভোলা যাবে না। কি লাইন? সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, আমরা সবাই কি জানি তাই তো, প্রোটিন সংশ্লেষ লাইনটা পাইলে আল্লাহর নাম নিয়ে একদম রাইবোসোম চোখ বুঝে লাগায় ফেলে। বাকি পরে কি আছে এটা দেওয়ার দরকার নাই। এই প্রোটিন সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ ও কি স্নেহ বিপাক। যারা যারা লাইভে আসো আমি তোমাদেরকে বলবো আমার লাইভটা প্লিজ কাইন্ডলি সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করো, বন্ধুদের কাছে মেনশন করে দাও, এতে করে হচ্ছে তোমাদের সবারই উপকার হবে ইনশাআল্লাহ। তো হচ্ছে প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাক দুইটা কথা যদি একত্রে পাও, যে প্রোটিন সংশ্লেষ, আচ্ছা আদান দিচ্ছে 1 মিনিট। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো কমেন্টে, আমি হচ্ছে রিপ্লাই দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন দেখো, হ্যাঁ, এই প্রোটিন সংশ্লেষ আর স্নেহ বিপাক
এই প্রোটিন সংশ্লেষ আর স্নেহ বিভাগ কথাটা থাকলে রাইবোসোম না, ঠিক আছে? এটা কি মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সংশ্লেষ আর স্নেহ বিভাগে সাহায্য করে কে? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষ আর স্নেহ বিভাগে সাহায্য করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে? প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিভাগে সাহায্য করে। এখন আরেকটা জিনিস করে সে কি করে? কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, অ্যাপোপ্টোসিস। এখন অ্যাপোপ্টোসিসটা দেখো, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু কিন্তু দুই ধরনের, অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিস। দেখো আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে যে অ্যাপোপ্টোসিস করে, কারণ নেক্রোসিস কিন্তু করে না। নেক্রোসিসটা কি? নেক্রোসিসটা হচ্ছে তোমার কোষের পুষ্টি কারণে হচ্ছে মৃত্যু যেটা করে সেটা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে জেনেটিক্যাল কারণে, জেনেটিক্যাল কজ, জেনেটিক্যাল কারণে যে মৃত্যুটা ঘটে কোষে সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, ঠিক আছে? এখন আবার হচ্ছে কিছু তোমার শুক্রাণু আর ডিম্বাণু গঠন করে। কি করে? শুক্রাণু ডিম্বাণু গঠন করে আর তোমার রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সাহায্য করে। নিজস্ব ডিএনএ ও আরএনএ থাকে। এখন কিছু খনিজ পদার্থ সঞ্চয় করে। কি সঞ্চয় করে? খনিজ পদার্থ। সেটা কি কি? ক্যালসিয়াম, সালফার, আয়রন আর ম্যাঙ্গানিজ। এই জিনিসগুলো খনিজগুলো এরা সঞ্চয় করে, ঠিক আছে? আচ্ছা, মৃত্যুটা বুঝি নাই, আরেকবার উঠে। আচ্ছা ঠিক আছে, ওয়াসিফ সিয়াম। মৃত্যুটা হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু নিয়ন্ত্রণ করে কে? মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, কিন্তু এই কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু দুই উপায়ে ঘটে। একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। দেখবা মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র অ্যাপোপ্টোসিস করে, নেক্রোসিস মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে না, ঠিক আছে? তো হচ্ছে দেখবা স্যারের বই ব্র্যাকেটে লেখা আছে অ্যাপোপ্টোসিস। এখন অ্যাপোপ্টোসিসটা কি? সেটা হচ্ছে জেনেটিক্যাল কারণে যে মৃত্যুটা হয় কোষের, সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস হচ্ছে কোষের পুষ্টির অভাবে, পুষ্টিগত কারণে, এইসব কেমিক্যাল কারণে যে মৃত্যুটা ঘটে সেটা হচ্ছে নেক্রোসিস। দ্যাট মিনস নেক্রোসিসটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের কারণে, আমাদের খাদ্যের লাইফস্টাইলের কারণে, আমাদের খাবারগুলো খাই, এইসব খাবারের মধ্যে যদি কোনো একটা তোমার কোনো বিষাক্ত কিছু পদার্থ ঢুকে, সেই পদার্থটার কারণে আমাদের নেক্রোসিস হয়, ঠিক আছে? আর জেনেটিক্যালি যেটা, এটা হচ্ছে জেনেটিক্যালি, এখানে আমাদের কোনো রোল নাই। এখন নিশ্চয়ই বুঝতে পারছো। এখন হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার আছে। কি আছে? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এখন শুনো, ডিসঅর্ডার যে কথাটা, মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, তাই তো? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এখন এটা কি, তাই না? বলে দিই, এই ডিসঅর্ডার, ডিসঅর্ডার এরকম আর শুনছো না যে হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, এরকম অনেক ডিসঅর্ডার শুনছো, তাই তো? এই ডিসঅর্ডার কথাটা যত পাবা রোগ শোয়ের ক্ষেত্রে, মানে এটা কোনো রোগ টুক বা এর কারণে কোনো রোগ হতে পারে। এখন এই ডিসঅর্ডার মানে কি বুঝেছে? ডিসঅর্ডার কেন বলছে? ডিসঅর্ডারের কথাটা বায়োলজিক্যাল টার্মে যত জায়গায় পাবা, ডিসঅর্ডার কথাটা বায়োলজিক্যাল টার্মে যত জায়গায় পাবা, মানে হচ্ছে যেই কাজ করার কথা মাইটোকন্ড্রিয়ার ফাংশন, তখন আমরা যে কাজগুলো পড়লাম না, যেই কাজ করার কথা সেই কাজটা করবে না, রিভার্স কাজ করবে, মানে যেটা করার কথা উল্টাটা করবে, ঠিক মতো নিয়ন্ত্রণ করবে না। মনে করো জেনেটিক্যাল যেই কোষের মৃত্যু অ্যাপোপ্টোসিস, মানে যেইটা গেলে কোষকে মৃত্যু হতে দিবে না, কে? মাইটোকন্ড্রিয়া। এখন সে মৃত্যু হতে দিতেছে, এই কাজটা উল্টা করতেছে, এই যে এরকম কাজ করে সেটাকে বলা হচ্ছে ডিসঅর্ডার। মানে কি? ফাংশনাল অ্যাবনর্মালিটি, ফাংশনাল অ্যাবনর্মালিটি অথবা কি ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স, ফাংশনাল অ্যাবনর্মালিটি অথবা ডিস্টারবেন্স, এটা হচ্ছে ডিসঅর্ডার। এটা তো আপাতত বুঝছো, তাই তো? এখন দেখো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার বা মাইটোকন্ড্রিয়ার ফাংশনাল অ্যাবনর্মালিটির কারণে কি কি রোগ হতে পারে। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারের কারণে 100 প্রকার রোগ হতে পারে। কত প্রকার? 100 প্রকার, 100 প্রকারের রোগ বা ডিসঅর্ডার জানা গেছে আর কি, ঠিক আছে? এখন এই 100 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে বেশি পাওয়া যায়।
কোনটা কোনটা পাওয়া যায়? একটা হচ্ছে তোমার পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ পড়ছো না? কি হয় এতে? ওই যে দেখো না, যে হচ্ছে গিরায় গিরায় ব্যথা করে, হাঁটতে পারে না, একদম লাঠি ছাড়া হাঁটতে পারে না। কেন? ওই যে সেলগুলা, কোষগুলা, কোষের তোমার হচ্ছে ওই যে খনিজ ক্যালসিয়াম পড়ছো না, ক্যালসিয়াম সঞ্চয় করে, ক্যালসিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ সঞ্চয় করে, পড়ো নাই? তাহলে ক্যালসিয়াম যদি সঞ্চয় না করে, বডিতে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে তাহলে কি হয়? হাড় ক্ষয় হয়, হাঁটুতে ব্যথা করে, কোমরের ক্ষয় হয়, যে হাঁটু, সেটা কি জন্য হয়? ওই যে ক্যালসিয়াম কমে যায়, পড়ছো না? জানো না তোমরা? যাদের দাদা দাদু বাসায় আছে দেখবো হচ্ছে এরকম এই রোগটা কমন, যে হাড় ক্ষয়, হাড় ক্ষয় যাদের হয় তাদের দেখবা ক্যালসিয়াম জাতীয় ওষুধ দিছে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার রোল হচ্ছে ক্যালসিয়াম সঞ্চয় করা, এখন সেই ক্যালসিয়াম সঞ্চয় করতেছে না, তাহলে কি হবে? এই যে পার্কিনসন ডিজিজ। ঠিক আছে, তারপর আরেকটা কি, সেটা হচ্ছে অ্যালঝেইমার ডিজিজ। কি? অ্যালঝেইমার্স ডিজিজ। এখন অ্যালঝেইমার ডিজিজ কি? এই যে তোমার কোষ, ওই যে একটু আগে বললাম না, অ্যাপোপ্টোসিস, কোষের মৃত্যু। এই অ্যালঝেইমার্স ডিজিজে ব্রেইনের সেলগুলো হচ্ছে, কিছু কিছু সেলগুলো হচ্ছে ডেথ হয়ে যায়। এখন ব্রেইনের সেলগুলো যদি ডেথ হয়ে যায় তাহলে কি হবে? তোমার স্মৃতিশক্তি থাকবে না, মনে থাকবে কম, জিনিসগুলো মনে থাকবে না। দেখবা বৃদ্ধ বয়সে মানুষের কি অনেক কম মনে থাকে, দেখবা একদম সকালে কি খাইছে দুপুরে বলতে পারে না। এই যে ব্রেনের কোষগুলা মরে যায়, আস্তে আস্তে মরে যায়। তো হচ্ছে এইটার নাম হচ্ছে অ্যালঝেইমার্স ডিজিজ। এখন ডায়াবেটিস হয়, ডায়াবেটিস হয়। ঠিক আছে, তো ডায়াবেটিস হয়, ডায়াবেটিস কি? টাইপ 1 ডায়াবেটিস। কি? টাইপ 1, টাইপ 1 ডায়াবেটিস। তার মানে কি? টাইপ 2 ডায়াবেটিস মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কি করে না, টাইপ 2 ডায়াবেটিস মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার করে না। তাইলে এখন ডায়াবেটিস কেন করে? কারণ মাইটোকন্ড্রিয়া কি করতেছে? আমার রক্তকণিকার হরমোন উৎপাদন করে। এখন তোমার হরমোন যদি রিলিজ না হয় তাহলে কি তোমার কি, তেমন কি হবে? ডায়াবেটিস হবে। কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে কেমন হচ্ছে? ডায়াবেটিস কি জন্য হয়? শর্করার যে হচ্ছে ইনসুলিন দেয়, আমরা ইনসুলিন হরমোন কাজ করে, তাই তো? ইনসুলিন দেয়। এখন ইনসুলিন কেন দেয়? ইনসুলিন দেয় হচ্ছে তোমার বডিতে যখন হচ্ছে শর্করার পরিমাণ ধরো হচ্ছে তোমার বেড়ে গেছে, এটাকে কমাইতে হবে, তখন দিবে কি? ইনসুলিন। এখন তুমি খালি চিনি মিষ্টিতে তো খাবার বেশি খাও, দেখবা বুড়ারা মিষ্টিতে তো খাবার কি বেশি পছন্দ করে, তাহলে ওদের বডিতে কি শর্করা বাড়তেছে। এখন তোমার বডিতে আবার হরমোন রিলিজ ঠিক মতো হয় না, এখন তোমার বডিতে বাড়তি আছে বাড়তি আছে, তাই আমার তোমার বডিতে কি ইনসুলিন নাই, তখন কি বাইরে থেকে ইনসুলিন দেওয়া লাগে। ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেয় না, তো হচ্ছে কি হয়? টাইপ 1 ডায়াবেটিস হয়। তাহলে আশা করি হচ্ছে কি, এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আশা করি তোমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের নাই, একদম আশা করি তোমাদের বোঝাতে পারছি। আর ক্লাসটা যারা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটা কেমন লাগলো গ্রুপে হ্যান্ড নোট করে ক্লাসের ফিডব্যাক দিলে আমি খুশি হব। ঠিক আছে, আর তোমরা হচ্ছে গ্রুপটাতে রেগুলার থেকো। আর আজকে মাইটোকন্ড্রিয়ার টপিকের উপর আগামীকালকে পরীক্ষা থাকবে। ঠিক আছে, তো হচ্ছে আজকে পর্যন্তই। আমার হাতে হচ্ছে আর সময় নেই। ঠিক আছে, আমার হচ্ছে একটু পরে হাসপাতালে ওয়ার্ডে যাওয়া লাগবে। তাহলে হচ্ছে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।